তাহলে আমরা আজকে করব হলো তোমার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ইকুয়েশন এবং জাবেদা। ঠিক আছে, দেখো এটা হলো 2005 সালের। হ্যাঁ, তো আমরা এই অংশে শুধুমাত্র জাবেদা করব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, প্রথমে এটা হলো শো দ্য এফেক্ট অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2009 ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন। তাহলে এক নম্বরে যেটা আছে সেটা হলো রহিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 1,50,000। ঠিক আছে, তাহলে হলো ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, এই গেল এক। সে 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। দুই নম্বরে হলো পারচেজ মেশিনারি ফর ক্যাশ। তো মেশিনারি হলো সম্পদ, ক্রয় করলে ডেবিট হবে, তাহলে মেশিনারি, ডেবিট, ক্যাশ, ক্রেডিট 1,50,000, এটা হলো 16,000। তিন নাম্বার হলো পারচেজ মার্চেন্ডাইজ। মনে রাখবা এখানে প্রশ্নে কোথাও কিন্তু বলে দেয় নাই যে এটা কোন মেথডে আমাকে ইকুয়েশনটা করতে হবে। ইকুয়েশন করার পর অ্যাকাউন্টিং এ রেকর্ডিং প্রসেসের পদ্ধতি দুইটা, একটা হলো পারপেচুয়াল আর একটা হলো কি পিরিয়ডিক্যাল। যদি প্রশ্নে কখনো মার্চেন্ডাইজ শব্দটা থাকে তাহলে আমরা ধরে নিব এটা পারপেচুয়াল মেথড। তাহলে পারপেচুয়াল মেথড হলে এটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর এটা তো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা হলো 4,000। কেমন? 4,000 মনে রাখবা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে পারপেচুয়াল মেথড, মার্চেন্ডাইজ শব্দ মানে কি পারপেচুয়াল মেথড। এটার মানে হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে খেয়াল করো, আমরা পারচেজকে আমরা অ্যাসেট হিসাবে ধরবো। মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয়কে সম্পদ হিসাবে ধরা হয়। কেন ধরা হয় সেটা আমি একটু পরে আবার বলবো। চার আবার বলছে 4 নম্বরে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাই ক্যাশ। ঠিক আছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ, ক্রেডিট কত হলো? 25,000। ঠিক আছে, আচ্ছা এখানে 5 নাম্বার এন্ট্রিটার দিকে খেয়াল রাখবা। তো আমি এর আগে বলেছিলাম যদি কখনো সেলসের পাশে কস্ট শব্দটা থাকে, দেখো এখানে আমাদের এখানে ধরো সেলস হলো কত, দেখো সেলস হলো 17,000, তাই না? এখানে লেখা কস্ট 15,000। এর মানে কি খেয়াল করো, এর মানে হলো শুধুমাত্র পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেই সেলসের পাশে কস্ট শব্দটা থাকে। তার মানে এখানে এই কস্ট মানে এটাকে আমরা ক্রয় বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে ক্রয় মানে পারপেচুয়াল ইনভেন্টরি সম্পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা কি নগদে যদি হয়, দেখো নগদে এটা হলো কিছু বলা নেই, তাহলে নগদ। হ্যাঁ, তাহলে আমরা লিখবো ক্যাশ, ডেবিট, সেলস, ক্রেডিট হলো 17,000। খেয়াল করো, যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় সরাসরি আমরা লিখি না, আসলে জিনিসটা হলো 15,000 টাকা মূল্য, আমি বিক্রি করলাম 17,000, তাহলে মাঝখানে এই 2,000 টাকা ব্যবধানে কিন্তু আমার কি প্রফিট, তাই না? কিন্তু আমরা এখন যে সিস্টেমে যাবে যেটা করবো, এটা হলো অরিজিনালি যে এই জিনিসটাকে যেহেতু আমি অ্যাসেট হিসাবে দেখানো হলো, তাহলে আমার কাছ থেকে এই পরিমাণ সম্পদ কমে যাবে না। অর্থাৎ আমি যদি জিনিসটা 17,000 টাকায় বিক্রি করি, তাহলে ওই জিনিসটা আমার ক্রয় করতে 15,000 লাগছে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে
ক্রয়কে আমরা অ্যাসেট হিসাবে দেখাবো। কেন দেখাবো? এর একটা কারণ, যেহেতু ক্রয়কে আমরা অ্যাসেট হিসাবে দেখাচ্ছি, তাহলে অ্যাসেটটা আমার কাছ থেকে চলে যাচ্ছে না। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 15,000। তাহলে 17,000 টাকা বিক্রি করলাম, ওই সেম জিনিস আমার থেকে 15,000 টাকা সম্পদ হিসেবে চলে গেল। এখন সম্পদ চলে গেল, এখন প্রশ্ন দেখো, এটা কিন্তু আয়, আয় না? আবার এটা কিন্তু কি? সম্পদ। তাহলে সম্পদের সাথে নিশ্চয়ই সম্পদের একটা কানেকশন থাকবে, সেম জিনিস। আবার এটা কি? আয়। তো আয়ের সাথে ব্যয়ের একটা কানেকশন এখানে লাগবে। ওই এই যে 15,000 টাকার যে আমার এই কস্ট, এইটাকে আমরা লিখবো এই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 15,000। এর মানে হলো এই 15,000 টাকাকে আমি এটাকে আমি সম্পদ হিসাবে দেখাচ্ছি, কিন্তু সম্পদ হিসাবে দেখালেও আমার তো এখানে আয় ব্যয় বের করতে হবে। তো আয় ব্যয় আমি কিভাবে বের করব? তাহলে আমার আয়ের সাথে ব্যয়ের একটা কি লাগবে? কানেকশন লাগবে। তো এই জন্য আমি এটাকে এই সেলসকে, অর্থাৎ অ্যাকাউন্টিং এর নিয়ম হলো, আমি যদি কোনো কিছু সেল করি, ধরো আমি 17,000 টাকা সেল করলাম না, পাশাপাশি আমার এটা হলো ব্যয়, এটা মনে করো সেল, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, এটা 15,000। অ্যাকাউন্টিং এর নিয়ম হলো সেলস এর পাশাপাশি ব্যয়টা কি করবে? দৌড়াবে। কেমন? এই জন্য আমি যেখানে দেখবো অ্যাকাউন্টিং এরকম সেলস এর পাশে কস্ট শব্দটা আছে, আমি ধরে নিব এটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন এটা যদি নগদে হয় তাহলে ক্যাশ হবে, বাকি তাহলে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার লিখে যাবে যারা, ক্যাশ ডেবিট, সেলস হলো ক্রেডিট 17,000, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 15,000। কেমন? তাহলে আমরা এই মেথডে আমরা এটা বলেছিলাম যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, দেখো এই যে পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে খেয়াল করো, মেথডে আমরা বলছি পারচেজ রিটার্ন, ফ্রেট ইন এবং পারচেজ ডিসকাউন্ট, এই চারটা জিনিসকে কি হিসাবে ধরা হয়? অ্যাসেট হিসাবে ট্রিট করে। এটাকে বলে ট্রিট করা। অ্যাসেট হিসাবে ট্রিট করে। মানে অ্যাকাউন্টিং এ যেখানেই দেখবা যে সেটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, বুঝে নিবা পারচেজ রিটার্ন, ফ্রেট ইন এবং পারচেজ ডিসকাউন্ট, সেটা হলো কি? অ্যাসেট। মনে থাকবে? আচ্ছা, এরপর আসো 6 নাম্বার। কেমন? 6 নাম্বারে যেটা বলছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাকিতে বলছে। অ্যাকাউন্ট রিসিভেবল হলো কিসে? বাকিতে। তাহলে বাকিতে যদি হয় তাহলে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কেমন? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা আছে? এই যে 15,000। কস্ট 12,000। তাহলে আমি কি লিখতে পারি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা? এটা হলো 12,000। এই যে দেখো 12। তাহলে আমি এটা লিখতে পারি, এই যে এটা যদি বাকিতে হয়, এটা হলো অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ইন ব্যালেন্স ডিউ। অর্থাৎ অ্যাকাউন্টিং এর নিয়ম হলো, খেয়াল করো, যদি আয় হয়, আয়ের ক্ষেত্রে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ইন ব্যালেন্স ডিউ হলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আনবো। ওকে। আবার যদি পারচেজ হয়, পারচেজের ক্ষেত্রে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ইন ব্যালেন্স ডিউ হইলে অ্যাকাউন্টস পেবলটা আনবে। এই ছাড়া আর কিছু আপাতত নাই। তাহলে কটা গেল? 6টা না? এরপরে দেখো 7 নম্বরে আছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। লেখো। তাহলে 7 নম্বরে আমরা এখানে লিখতে পারি স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা? 3,000। ওকে, 3,000 টাকা। এরপরে দেখো 8 নম্বরে, দেখো 8 নম্বর, 8-এ যেটা বলা আছে খেয়াল করো, রিসিভ ফ্রম মার্চেন্ডাইজ ক্রেডিট সেলস। রিসিভ ফ্রম
মার্চেন্ডাইজ ক্রেডিট সেলস, দেখো এই যে একটা বাকিতে বাকিতে একটা মার্চেন্ডাইজ ক্রেডিট সেলস ছিল না, এই যে মার্চেন্ডাইজ ক্রেডিট সেলস বাকিতে না, এটার টাকা আমি এখন রিসিভ করলাম, তাহলে আমার জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত টাকা? 9,000। ওকে, 9,000, 9,000, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো তা? আচ্ছা, এবার আসো 9 গেল। এরপরে খেয়াল করো, আরেকটা ইম্পর্টেন্ট জাবেদা ব্যাড ডেপ্ট, খেয়াল করো 9। তো মনে রাখবা অ্যাকাউন্টিং এ যেখানে ব্যাড ডেপ্ট অ্যালাউন্স শব্দটা দেখবা, ব্যাড ডেপ্টের সব সময় মনে রাখবা দুইটা জাবেদা হয়। কেমন? দেখো অ্যাকাউন্টিং এর সাধারণ জাবেদায় বা জেনারেল জার্নালে যেখানে ব্যাড ডেপ্ট শব্দটা দেখবা, অ্যাকাউন্টিং এ এটা দুই ভাবে হিসাবভুক্ত করা যায়। তাহলে ব্যাড ডেপ্ট অ্যালাউন্স, অ্যালাউন্স বা যেটাকে আমরা বলি অনাদায়ী, অনাদায়ী পাওনা, এই যে এটা যদি দেখি মনে রাখবা সবসময় এটা খেয়াল রাখবে যে এটা দুইটা পদ্ধতি আছে, এক হলো ডিরেক্ট মেথড, আরেকটা হলো অ্যালাউন্স, অ্যালাউন্স মেথড। প্রশ্ন হলো তুমি দুইটা জাবেদাই, যে দুইটা জাবেদা আমি দেখাবো, দুইটা জাবেদাই সঠিক, তুমি যেটা প্রশ্নের মধ্যে কি করো? হিসাবভুক্ত করো। কিভাবে? দেখো, যদি ডিরেক্ট মেথড ধরি তাহলে আমি জাবেদাটা এইভাবে দিব যে ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট ডেবিট, কেমন? আরেকটা হলো এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা হলো ইনডিরেক্ট মেথড, যেটাকে আমরা বলি সরাসরি পদ্ধতি, আর এটাকে আমরা বলি ভাতা পদ্ধতি। কেমন? এবার এটা যদি আমি এটাকে ডিরেক্ট মেথড ধরি, এই দুইটা মেথডের বাইরে এখানে আপাতত ব্যাড ডেপ্টের আর কিছু নাই। আর আরেকটা হলো দেখো ব্যাড ডেপ্ট ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট। এখন আমি যদি এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট দেই, এটা হলো কন্ট্রা অ্যাসেট, এটা কি? কন্ট্রা অ্যাসেট মানে বিপরীত সম্পদ। এখন আমি যদি এই জাবেদা দেই তাহলে আমাকে ইকুয়েশন একটা ঘর বাড়তি করা লাগবে না। যদি আমি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট দেই তাহলে আমার এখানে একটা ঘর কি করতে হবে? বাড়তি দিতে হবে। কেমন? তো তুমি এটা দিলেও পারো, এটা দিলেও পারো, যেই মেথডেই ধরো না কেন, ঠিক আছে? তাহলে আমরা দুইটার যে কোনো একটাই ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এরপরে দেখো শেষ জাবেদা, এই 10 নম্বর জাবেদাটা একটু দেখো মনোযোগ দিয়ে। বলছে কমিশন রিসিপ্ট, কমিশন রিসিপ্ট মনে রাখবা অ্যাকাউন্টিং এ রিসিপ্ট যদি কোনো কিছু করো সেটা হলো আয়, না বিল রিসিভ করি আমরা, আমি যদি বিল রিসিভ করি না, আমি কমিশন রিসিভ করছি, তাহলে কমিশন মানে কমিশন রিসিভ করা, তারপরে এটা হলো আয়, আমি আয় করছি, রিসিপ্ট করছি আমি, দেখো রিসিপ্ট। তাহলে আমার জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট কমিশন রেভিনিউ ক্রেডিট, আমি কমিশনের বিনিময়ে টাকা গ্রহণ করলাম, ঠিক আছে? বুঝছি তো না? তাহলে আমরা এখানে মার্চেন্ডাইজ, আমার প্রশ্নে কিন্তু বলা নেই যে এখানে মার্চেন্ডাইজ পারফেকচুয়াল ইনভেন্টরিতে অঙ্ক করো, কিন্তু আমি ধরে নিছি যে এটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কিভাবে আমি ধরে নিলাম? যদি আমি দেখি কখনো সেলসের পাশে কস্ট শব্দটা দেওয়া আছে তাহলে আমি ধরে নিব সেটা কিসের, সেটা ধরে নিব সেটা পারফেকচুয়াল কি ইনভেন্টরি মেথড। আর পারফেকশন ইনভেন্টরি মেথড হলে আমরা সব সময় পারচেজ রিটার্ন ফ্রেইটিং, ফ্রেইটিং এবং পারচেজ ডিসকাউন্ট এটাকে আমরা কি ধরবো? আমরা এটাকে সম্পদ ধরবো, ধরে আমরা হিসাব মুক্ত করব। ঠিক আছে, দেখো এবার আমরা একটা ইকুয়েশন করি। কেমন? দেখো এখানে প্রথমে আমরা দেখব আমাদের এখানে কয়টা সম্পদের ঘর আছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো এখানে আছে
তাহলে ডেট, তুমি দেখো জাবেদার দিকে তাকালে দেখো আমার এখানে কয়টা সম্পদ আছে। আমার এখানে একটা সম্পদ হলো ক্যাশ, একটা সম্পদ হলো মার্চেন্ডাইজ, ইনভেন্টরি আছে না। তাহলে আমরা এখানে লিখবো অ্যাসেট, এখানে লিখবো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, আরেকটা আছে দেখো মেশিনারি আছে, মেশিনারি। এখন নিয়ম হলো ইকুয়েশন যখন আমরা করব সেখানে আমি কিভাবে জিনিসটি হিসাবভুক্ত করব। যদি আমার অ্যাসেট যদি জাবেদায় ডেবিট হয় তাহলে আমরা এখানে যোগ করব, অ্যাসেট যদি জাবেদার মধ্যে ক্রেডিট হয় তাহলে আমরা কি করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে। এরপরে দেখো এখানে আছে, এটা হবে রিমার্ক। হ্যাঁ দেখো এখানে আছে এল প্লাস ওই, কেমন এল প্লাস ওই এর মধ্যে আমরা বলছি যে ওই বলতে এখানে দেখো অ্যাকাউন্টস পেয়েবল, আরেকটা হলো ক্যাপিটাল। হ্যাঁ ক্যাপিটালের মধ্যে আমরা বলছি সি প্লাস, যদি রেভিনিউ থাকে যোগ হবে, এক্সপেন্স থাকলে বাদ যাবে, ড্রয়িং থাকলে বাদ যাবে। এবং আমরা বলছি যদি এল যদি ডেবিট হয় তাহলে হবে বিয়োগ, এল যদি ক্রেডিট হয় তাহলে হবে কি, যোগ। ঠিক আছে দেখো, তাহলে প্রথমে দেখো প্রথম যে জাবেদাটা দেখো, জাবেদাটা দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ যদি ডেবিট হয় এখানে ক্যাশ ডেবিট 1,50,000 এবং ক্যাপিটাল, এই হলো ক্যাপিটাল 1,50,000, কেমন আমরা এখানে ক্যাপিটাল লিখব, এই যে ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, ক্যাশ ডেবিট। দেখো এখানে আমি ব্র্যাকেট দিই না কারণ এটা হলো কি যোগ, এখানে অ্যাসেট ডেবিট, এই যে অ্যাসেট ডেবিট, এই যে এখানে আবার আরেকটা জিনিস আছে সেটা হলো এল প্লাস ওই, যদি তোমার ডেবিট হয় তাহলে বিয়োগ, এল প্লাস ওই যদি ক্রেডিট হয় তাহলে কি হবে, যোগ হবে। আচ্ছা গেল এটা। 2 নম্বরে লেখো মেশিনারি। মেশিনারি একটা সম্পদ যদি ডেবিট হয় তাহলে আমরা এখানে লিখলাম সম্পদ ডেবিট। আবার দেখো ক্যাশ আমার চলে গেছে তাহলে ক্যাশ হলো ক্রেডিট, কেমন। আচ্ছা কেমন দেখো, আগে বুঝো তারপরে ইয়ে করিও। 3 নম্বরে বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি করিম অ্যাকাউন্টস পেবল। দেখো এই যে মার্চেন্ডাইজ, এটাকে তো আমি সম্পদ হিসাবে দেখাইছি, যেহেতু আমি মার্চেন্ডাইজের সম্পদ হিসাবে দেখাইছি তাইলে আমি 3 নম্বরে এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি 4,000 ডেবিট, অ্যাকাউন্টস পেবল 4,000 ক্রেডিট। ওকে আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে দেওয়া আছে দেখো আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ক্যাশ। ঠিক আছে, যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 25,000 ডেবিট, ক্যাশ 25,000, এই যে ক্যাশ 25,000 ক্রেডিট। ওকে ক্লিয়ার। এরপরে দেখো 5 নাম্বার দেখো আছে 5টা একটু সবাই ভালো করে দেখো কিভাবে আমরা এটা সমাধান করি। 5-এর মধ্যে মোট 4টা জাবেদা আছে, দুইটা, কেমন। প্রথম দুইটা আগে কিভাবে বসাবা দেখো। প্রথম কথা হলো 5-এ 1 নাম্বার হলো ক্যাশ। ক্যাশ হলে আমরা জানি এই 17,000 ক্যাশ ডেবিট, এই জন্য আমি ক্যাশটা কি করলাম, যোগ করলাম। ঠিক ক্যাশের বিপরীতে কি আছে, সার্ভিস রেভিনিউ 17,000, তাহলে এটাকে আমরা লিখবো এই যে 17,000 সার্ভিস রেভিনিউ, লিখলাম। তাহলে আমার ক্যাশ গেল, এই যে দেখো ক্যাশ গেল এবং সেলস গেল। এবার কস্ট অফ গুডস সোল্ড, মনে রাখবা কস্ট অফ গুডস সোল্ড একটা ব্যয়, এটা এক্সপেন্স। তাহলে যদি ব্যয় হয় সেম ঘরে দেখো, তাহলে আরেকটা আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমি তো জানি মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা সম্পদ ডেবিট হলে এখানে যোগ হবে। এখন সম্পদ ক্রেডিট হয়ে গেল না, ক্রেডিট হলে আমি এটাকে কি করব, বিয়োগ করব। পাশাপাশি আমার দেখো এখানে আছে এই যে কস্ট অফ গুডস সোল্ড, দেখো এটা একটা ব্যয় বলবো আমরা, এটা এক্সপেন্স। এখন ব্যয় হলে কি হবে, এখন আমরা এটাকে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। একটা ঘরের মধ্যে আমি
বসাই দেবো। তো আবার আবার বলতেছি, দেখো প্রথমে দেখো এখানে আছে ক্যাশ ডেবিট, ক্যাশ আমি ক্যাশের ঘরে বসালাম, এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট এই যে বসালাম। আবার আমার এই জাবেদাতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখবা আছে ক্রেডিট, তাই আমি বিয়োগ করলাম। আবার এই জাবেদায় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মানি ব্যয় বাড়ছে, এই জন্য আমি এটাকে কি করলাম, বিয়োগ করলাম। বাস, জাবেদা শেষ। ওকে, এরপর আসো 6 নাম্বার, খেয়াল করো 6 নম্বরে আছে সেম অ্যাকাউন্ট রিসিভেবল। দেখো এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলো 15,000, খেয়াল করো 15,000। ওকে, সেম দেখো এখানে আছে 15,000 সার্ভিস রেভিনিউ। আমরা সার্ভিস রেভিনিউ সেলসই তো না, এই হলো ধরো সেলস, এটা হলো সেলস। এবার আসো তারপরে কি আছে, আবার সেম, তাহলে সেম কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত আছে এখানে 12,000, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 12,000 ক্রেডিট, এবং কস্ট অফ গুডস সোল্ড 12,000 ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড। আমি যদি শুধু জাবেদাটা জানি, জাবেদাটা আমি যদি এখানে ঘরে ঘরে বসাই দিই, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, গেল এটা। এরপর আসো 7 নম্বরে বলা আছে ক্যাশ ক্রেডিট আর হলো স্যালারি ডেবিট। তাহলে ক্যাশ ক্রেডিট কত 7,000, কেমন, এবং স্যালারি হলো 7,000, এই যে স্যালারি, ঠিক আছে, গেল এটা। ওকে, এরপরে দেখো 8 নাম্বার, দেখো 8 নম্বরে বলা আছে রিসিভ ফ্রম মার্চেন্ডাইজ ক্রেডিট স্যালারি, হ্যাঁ সরি স্যালারি 3,000, স্যালারি হলো 3,000। আচ্ছা, গেল স্যালারি 3,000। এরপর বলা আছে রিসিভ ফ্রম মার্চেন্ডাইজ ক্রেডিট সেলস, তাহলে আমার এখানে 8 নম্বরে ক্যাশ ডেবিট 9,000, টাকাটা তো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আসছে না, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 9,000 টাকা কমে যাবে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো 9 নাম্বার ব্যাড ডেট অ্যালাউন্স, ব্যাড ডেট অ্যালাউন্স হলো 1,000। তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখেছিলাম যদি ব্যাড ডেট অ্যালাউন্স হয় তাহলে ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার কত, এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 1,000, এটা তো সম্পদ এই জন্য কমে গেল। সেম এখানে আমি লিখবো 1,000 এবং এখানে লিখবো ব্যাড ডেট। ব্যাড ডেট অ্যাকাউন্টিং একটা ব্যয়, এটা আমি যেখানে দেখবো ব্যাড ডেট অ্যালাউন্স আমি এই জাবেদাটাই দিব, কোনটা দিব, ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, এরপরে আসো 10 নাম্বার, দেখো 10 নম্বরে কমিশন রিসিপ্ট, তাহলে ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট, তাহলে ক্যাশ ডেবিট হলো 4,000, কমিশন রেভিনিউ লিখবো আমরা, এটা এখানে লিখবো 4,000, সেটা হলো কমিশন রেভিনিউ, কেমন যুক্তগুলো করে ফেলো। দেখো তাহলে আমি আবারও বলতেছি, যদি আমাদের কখনো সেলসের পাশে কস্ট শব্দটা থাকে তাহলে আমরা কি করব, এই জাবেদাটা করবো, এই যে এই জাবেদা। এটা আবারও আমি তোমাদেরকে বলছি, দেখো 4, প্রথমে 4 দেখো, দেখো 4 হলো যে 5 নম্বরে আছে এখানে 5 ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, একই লাইনে আমি বসাই দেব, তাহলে আমি যোগ বিয়োগ করলে অটোমেটিক আমার অঙ্কটা হয়ে যাবে। আবার দেখো ডেবিট কস্ট অফ গুডস সোল্ড একটা ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড যদি ব্যয় হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড এই যে এখানে বসে যাবে, এই যে ব্যয়। তাহলে এখানে আমি বলছি না, দেখো এটা কি ক্যাপিটাল, তো খেয়াল করো ক্যাপিটাল, তাহলে 1 নম্বরে ক্যাপিটাল, এই যে আমি বলছি এল প্লাস ওই যদি ক্রেডিট হয় তাহলে যোগ হবে, তাহলে এখানে ক্যাপিটালটা ক্রেডিট হলো না, ক্যাপিটালটা ক্রেডিট হওয়ার কারণে কি হলো, যোগ হলো না। আবার দেখো এখানে কিন্তু নাই, এই জন্য আমি আর এখানে লিখিনি। এবার আসো তুমি 5 নম্বরে, 5 নম্বরে আমি বলছি কস্ট অফ গুডস সোল্ড হলো একটা ব্যয়, এক্সপেন্স, এই জন্য কি হয়েছে এটা ডেবিট, তো ব্যয় হলে এই যে এক্সপেন্স হলে ডেবিট হয় না, এক্সপেন্স হলে বিয়োগ যায় না,
এই যে আমি বিয়োগ করে দিলাম। আরেকটা বলছে রেভিনিউ হলে যোগ হয়, তাহলে এখানে সেলস কি, সেলস কি, এটা সেলস একটা রেভিনিউ না, যে জন্য আমি এখানে এই যে যোগ করলাম, এই যে যোগ করলাম, ঠিক আছে। আবার দেখো গেল এটা। 7 নম্বরে দেখো স্যালারি, স্যালারি একটা এক্সপেন্স না, এক্সপেন্স হলে কি হয় আমাদের, স্যালারি এক্সপেন্স হলে আমরা এখান থেকে এটা বাদ দিই, এই যে স্যালারি বাদ দিলাম, এই যে এটা বাদ দিলাম। এরপরে দেখো ব্যাড ডেট, ব্যাড ডেট এটা এক্সপেন্স, এক্সপেন্স হলে আমার কি হবে, ক্যাপিটাল থেকে কি বাদ যাবেন। এরপরে আসো কমিশন রেভিনিউ, এটা একটা আয়, তো কমিশন রেভিনিউ আয় হলে কি হবে, আয় হলে যেটার সাথে যোগ হবে, এভাবে আমরা এবার আমাদের অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে, কেমন। ঠিক আছে, তাহলে যোগফল গুলা বলো। এটা হলো 16,000, এটা আছে 2,000 হবে, এরপরে এটা হবে 5,000, কেমন, এটা যোগফল গুলা বলো। এরপরে অ্যাকাউন্টস পেবল হলো 4,000, কেমন। এই যে এবার আমরা লিখবো লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, কেমন। ঠিক আছে, যোগফল গুলা দেখো, 1,50,000 যোগ 17,000 বিয়োগ 15,000 যোগ 15,000 বিয়োগ 12,000 বিয়োগ 3,000 মাইনাস 1,000, তাহলে 1,55,000। হ্যাঁ, তাহলে হবে টোটাল এল প্লাস ওই মিলাই 1,00,000 কত, 59,000। ওকে, ঠিক আছে। এরপরে অ্যাসেট হবে 1,36,000, তাহলে 1,36,000, 1,00,000 কত, 59,000। যদি আমি সঠিকভাবে জাবেদা দিয়ে অঙ্কটা যদি আমি বসাতে পারি তাহলে আমার অঙ্কটা অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝছি তো মোটামুটি সবাই, না।